আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটি কো স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজকে অনুষ্ঠানের 20তম পর্ব। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় উত্তম কৃষি চর্চায় বালাইনাশকের সঠিক ব্যবহার। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সি ফুড। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি ব্যাপক আলোচিত একটি বিষয়। আমাদের এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব। বালাইনাশকের সঠিক ও বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে উত্তম কৃষি চর্চা কিভাবে কৃষকের স্বাস্থ্যের নিরাপত্তা ও নিরাপদ ফসল উৎপাদনের নিশ্চয়তা দেয়। আমাদের এই আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে প্রথমেই ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বালাইনাশক গবেষণা ও পরিবেশ বিষতত্ত্ব শাখা, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তারপরেই আছেন ডক্টর নূরজাহান, উপপরিচালক, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, উদ্ভিদ সংরক্ষণ উইং, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। তো আমরা আজকের আলোচনার শুরুতে আসব ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, আপনার কাছে। আমরা জানি বা বহুল আলোচিত একটি শব্দ হলো বালাইনাশক। তো আমাদের বর্তমান যে ক্লাইমেটিক চেঞ্জ, যে কন্ডিশনে, যে বাস্তবতায় আমাদের ফসলকে যদি রক্ষা করতে চাই তাহলে বালাইনাশককে অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই যে আমরা বলছি অপরিকল্পিত বালাইনাশকের যে ব্যবহার, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। কি কি ঝুঁকি আমরা এখানে সম্মুখীন হচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে এরকম সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, বালাইনাশকের ব্যবহার খাদ্য উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কি না এবং স্বাস্থ্য ঝুঁকি কতটুকু, আমি এই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। তো আমি প্রথমেই আমাদের আমেরিকার বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং নোবেল লাউরিয়েট নরম্যান বোরলগের একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন, ইউ ক্যানট বিল্ড পিচ অন এমটি স্টোমাক, অর্থাৎ খালি পেটে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। মানুষের বেঁচে থাকার জন্য আসলে খাদ্যের অতীব প্রয়োজন। ক্রমবর্ধমান এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের জন্য রাসায়নিক বালাইনাশক অতীব গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আমি বলতে চাই, কৃষি এবং খাদ্য সংস্থা, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা, যেটিকে আমরা FAO বলি, FAOর তথ্য মতে আমরা যদি রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করি তাহলে ফসলের যে ক্ষতিটি হবে, তাদের মতে শুধুমাত্র ফসলের রোগবালাই এবং পোকামাকড়ের কারণে 20 থেকে 40% ফসল নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে রাসায়নিক বালাইনাশক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করি, সেক্ষেত্রে ক্রমবর্ধমান এই জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ করাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং আমরা হুমকির মুখে পড়তে পারি। তবে নিঃসন্দেহে বালাইনাশকের যে ব্যবহারটি, এটি হতে হবে নিরাপদ এবং সফল ও যৌক্তিক ব্যবহার। আর আপনি যে বিষয়টি আরও জানতে চেয়েছেন যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, আসলে যেহেতু বালাইনাশক একটি বিষ, নিঃসন্দেহে এগুলোর স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই রয়ে গেছে। আমরা যদি বড় বড় স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করি তাহলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, স্নায়বিক দুর্বলতা শুরু করে এমনকি মরণ ব্যাধি, ক্যান্সার পর্যন্ত বালাইনাশকের কারণে হতে পারে। আর ঝুঁকির যে পরিমাণটি, এটি আসলে বালাইনাশকের প্রকারভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। সব বালাইনাশক একই রকম ঝুঁকি শো করছে না, সমস্ত বালাইনাশক একই রকমের ঝুঁকি প্রদর্শন করে না। আমরা যদি বলি, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বালাইনাশকের যে ক্লাসিফিকেশন রয়েছে, ক্লাস 1-এর A এবং B, যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বালাইনাশক, এক্সট্রিমলি হ্যাজার্ডাস এবং হাইলি হ্যাজার্ডাস, এই পেস্টিসাইডগুলোর ঝুঁকির পরিমাণ বেশি। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে এরকম কিছু কিছু বালাইনাশক এখনো ব্যবহৃত হতে যাচ্ছে। আমরা কথা বলবো। তার মানে আমরা বলছি যে আমাদের এই রাসায়নিক যে কীটনাশকগুলো বা বালাইনাশক আমরা বলছি, এগুলো একেবারে নিষিদ্ধ করা যাচ্ছে না, কিন্তু আমরা জুডিশিয়াল মানে পরিকল্পিতভাবে সঠিক মাত্রায় ব্যবহারকে এনশিওর করতে হবে। জি, ঠিক বলেছেন। আমরা আসছি ডক্টর নূরজাহান, আপনার কাছে। আমরা একটা বিষয় খুবই খেয়াল করি মাঠ পর্যায়ে, সেটা হলো
ফসলের রোগ বা পোকা দেখা দিলেই কৃষকের মধ্যে এক ধরনের বালাইনাশক ব্যবহার করার প্রবণতাটা দেখা যায়। তো এটা কি ঠিক যে রোগ দেখা দিলে সেটা বালাইনাশক ব্যবহার করতে হবে? মাঠের এই বিষয়গুলো কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, বাস্তবতাটা কি? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিবির প্রতি। আপনি যেটা বললেন যে রোগ বা পোকা দেখা দিলেই সাথে সাথে আসলে বালাইনাশক ব্যবহার করা উচিত নয়। কারণ হচ্ছে প্রথমে প্রাথমিক অবস্থায় যেটি করতে হবে সেটি হচ্ছে রোগ বা পোকাটি সঠিকভাবে আগে শনাক্ত করতে হবে। এবং পোকার ক্ষেত্রে যেটি হয়ে থাকে, মাঠে সাধারণত বেশিরভাগই আমাদের উপকারী পোকার সংখ্যাটাই বেশি থাকে। এরপরেও যদি ক্ষতিকারক পোকাও যদি দেখা যায়, সেক্ষেত্রেও সব ক্ষেত্রে কিন্তু সাথে সাথেই আমার বালাইনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না। আর রোগের ক্ষেত্রে যেটা হয় যে রোগটি আসলে ভাইরাসজনিত না ছত্রাকজনিত না ব্যাকটেরিয়াজনিত, সেটিও শনাক্ত করার প্রয়োজন হতে পারে। আবার অনেক সময় পুষ্টি উপাদানের ঘাটতিজনিত কারণেও বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে পারে। তো আগে আমাকে সঠিক সমস্যাটা চিহ্নিত করতে হবে এবং এরপরই কৃষক মাঠে যে কাজটি করে থাকেন, উনি গাছের যে লক্ষণটা প্রকাশিত হয় সেটি পর্যবেক্ষণ করবেন, রোগ বা পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং এদের আক্রমণের মাত্রাটা পর্যবেক্ষণ করবেন। এখানে আমার একটু জানার বিষয় আছে যে এই যে তার মাত্রাটা জানতে হবে, তারপরে প্রয়োগ করবে, এই যে প্রসেসটা, এটার জন্য কি কৃষক নিজেরা তো সেলফ এডুকেটেড না, তো তারা এই বিষয়ে জানার জন্য কোথায় যাবে এবং কাদের সহায়তা? হ্যাঁ, আমি এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে এ ব্যাপারে কৃষকদের আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন, ওনাদের পরামর্শ ওনারা এক্ষেত্রে নিতে পারেন। এরপরেও যদি সমস্যা হয় কোনো একটা রোগ বা পোকা শনাক্তকরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওনারা আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। স্থানীয় কৃষি বিশেষজ্ঞ কৃষি অফিস যেটা আছে তাদের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবং এরপরে যদি বালাইনাশক ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও ওনাদের পরামর্শ মতো সঠিক অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারবেন। তার মানে প্রথমে রোগ বা পোকাটাকে শনাক্ত করবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। ওকে ডক্টর প্রধান, আমি আপনার কাছে আবার আসতে চাচ্ছি। সেটা হলো যে আমরা প্রায়শই এটা লক্ষ্য করি যে কৃষকেরা বিশেষ করে যেসব ফসল যেমন ফল এবং সবজি, এগুলো আজ বালাইনাশক স্প্রে করছে, আগামীকালে মার্কেটে নিয়ে আসছে, বাজারে নিয়ে আসছে, তো অথবা যত্রতত্রভাবে ডোজবিহীন ব্যবহার করছে। তো এটার কারণটা কি? এবং বিশ্বের যে অন্যান্য দেশ আছে তাদের বালাইনাশক ব্যবহারের সাথে আমাদের বাংলাদেশের ব্যবহারের যে প্রবণতাটা, সেটা কেমন কম্পেয়ার করলে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন এটি আসলে খুবই যথার্থ এবং বর্তমানে আমরা আসলে প্রায়শই এটি লক্ষ্য করি, বিভিন্ন পত্র পত্রিকাতেও আমরা দেখতে পাই যে বালাইনাশক আজ স্প্রে করে বিকালে অথবা আগামীকাল বা পরের দিন সেগুলোকে বাজারজাত করতেছে। আসলে এর যদি কারণ আমরা খুঁজতে যাই, কৃষক তাদের লাভের কথাটা নিশ্চয়ই তারা বিবেচনায় আনেন, কিন্তু এরপরেও কেন তারা বারবার বালাইনাশক স্প্রে করেন, কেন তারা বাজারে নিয়ে আসেন? এর একটি কারণ হলো কৃষক যখন বালাইনাশক স্প্রে করেন, স্প্রে করার পর তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে তারা এটি অনুমান করেন যে আমি যদি বালাইনাশক আজ স্প্রে করার পর আগামীকাল বাজারে না নিই, তাহলে হয়তো আবার পোকা বা রোগবালাইয়ের আক্রমণ হতে পারে, উপদ্রব হতে পারে। সেই ভয় থেকে আসলে মূলত তারা বাজারে নিয়ে যায়। কিন্তু এটার বাস্তবতা কতটুকু? এটার বাস্তবতাটা হলো আসলে এরকম, কৃষকগণ তাদের পূর্ব অভিজ্ঞতায় তারা যেটি দেখেন যে আমরা বারবার স্প্রে করার প্রয়োজন অনুভব করি বা তারা করে থাকেন। এর একটি কারণ হলো আমাদের বাজারে যে বালাইনাশকগুলো আমরা এখন পাচ্ছি, আমি যদি আপনাদেরকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের একটি অ্যাক্রেডিটেড ল্যাবের গবেষণার ফলাফল অবগত করি, সেখান থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 17-18 বছরের যে ডাটা আমাদের কাছে রয়ে গেছে, প্রায় 40% পেস্টিসাইড নিম্নমানের। এই নিম্নমানের পেস্টিসাইড হওয়ার ফলে কৃষকগণ যখন পেস্টিসাইড বা বালাইনাশক স্প্রে করেন, তখন সেগুলো রোগবালাই পোকারা এগেনস্টে বা বিরুদ্ধে কাজ করে না। যার ফলেই কিন্তু তারা আসলে এটা আজকে একটা স্প্রে করে দেখতেছে কাজ করে না, তখন আগামীকাল আবার আরেকটি স্প্রে করতেছে। যত্রতত্র ব্যবহারের আসলে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। তবে এই বালাইনাশকগুলার যে নির্মমান, আমরা যদি এই বালাইনাশকগুলাকে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে, যে সক্রিয় উপাদানগুলো যদি আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পারি, যতটুকু থাকা দরকার ততটুকুই থাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে কৃষকগণের যে বারবার স্প্রে করার যে প্রবণতা, এটা আসলে অনেকাংশে হ্রাস করা সম্ভব। আচ্ছা। তবে আপনি দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে বিশ্বের অন্যান্য অনেক দেশ, আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের জাতিসংঘের কৃষি ও খাদ্য কৃষি সংস্থার তথ্য মতে আমাদের যেমন হংকং,
তাইওয়ান, জাপান, উত্তর কোরিয়া এই সমস্ত দেশের তুলনায় গড়ে আমরা 6 থেকে 9 ভাগ পেস্টিসাইড কম ব্যবহার করি। কিন্তু এরপরেও আমাদের দেশে স্বাস্থ্য ঝুঁকি বালানাশকের কারণে কেন বেশি? মূল কারণটি হলো আসলে আমরা মূল যে একটি বিষয় অনুসরণ করা দরকার প্রি হারভেস্ট ইন্টারভেল, এটি আমাদের দেশের কৃষকগণ অনুসরণ করেন। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যতটা ঝুঁকি আসলে আমাদের নিজেদের কাজের কারণে, আর হচ্ছে বালাইনাশকগুলো যদি আমরা সক্রিয় উপাদানের পরিমাণ যদি এনশিওর করা যায় তাহলে যত্রতত্র ব্যবহারটা আমাদের কমে যাবে। যে আপনার কথায় আমরা বুঝতে পারলাম যে নিরাপদ অপেক্ষাকাল বা প্রি হারভেস্ট একটা টার্ম আপনি ব্যবহার করলেন, এটা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি আর এটা কেন গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আসলে প্রি হারভেস্ট ইন্টারভেল আমরা যদি বাংলায় বলি ফসল সংগ্রহ পূর্ব বিরতি। প্রত্যেকটি পেস্টিসাইডের প্রত্যেকটি ফসলের উপরে ফসল সংগ্রহ পূর্ব বিরতি রয়েছে এবং এটি এক এক ফসল এবং এক এক বালাইনাশক ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। আমরা যদি একটু সাধারণভাবে বলতে চাই প্রি হারভেস্ট ইন্টারভেল বলতে আমরা কি বুঝি, সেটি হলো কোনো একটি ফসলে কোনো একটি নির্দিষ্ট বালাইনাশক প্রয়োগের পর, সর্বশেষ প্রয়োগের পর থেকে কতদিন পর্যন্ত অপেক্ষা করে ফসল সংগ্রহ করলে আমার ফসলটি নিরাপদ হবে, এটি হলো প্রি হারভেস্ট ইন্টারভেল। তবে এই প্রি হারভেস্ট ইন্টারভেল আমি আগেই বলেছি এটি কীটনাশক তো বালাইনাশক এটি ভিন্ন রকম হতে পারে। এটির গুরুত্ব কেন বেশি? গুরুত্বটি হলো এই জন্য, আমরা যদি প্রি হারভেস্ট ইন্টারভেল অনুসরণ না করি তাহলে ফসলে বালাইনাশকের অবশিষ্টাংশ থেকে যাবে, যা আমাদের স্বাস্থ্যের জন্য পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে। এটি এক নাম্বার। দ্বিতীয় যে কারণ সেটি হলো আমাদের এক্সপোর্ট মার্কেটে এটি মারাত্মকভাবে প্রভাব ফেলবে। ইতোমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের সবজি, আমাদের পানের কনসাইনমেন্ট ফেরত এসেছে। কারণ কি? প্রি হারভেস্ট ইন্টারভেল অনুসরণ না করার ফলে রেসিডুয়াল ইফেক্ট, ফলমূল শাকসবজিতে রেসিডুয়াল ইফেক্ট ছিল। তাহলে অবশ্যই আমরা আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ এখানে যে অবশ্যই আমরা প্রি হারভেস্ট ইন্টারভেলটা খেয়াল রাখবো। জি, থ্যাংক ইউ। তো ডক্টর নূরজাহান, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হলো আমরা অনেক সময় দেখি যে নকল, যেটা ডক্টর প্রধান উনিও বললেন যে ঠিক মাত্রায় থাকে না, নকল ও অনুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ বালাইনাশকের প্রচলন আছে। তো আমাদের গভর্নমেন্ট, সরকার এইসব বিক্রি বন্ধের জন্য কিভাবে কাজ করছেন? জি, সরকার আসলে নকল, অনুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রোধে যথোপযুক্ত আইন এবং বিধিমালা প্রণয়ন করে থাকে। আর এই আইনের আলোকে আমাদের উপজেলা লেভেলের উপজেলা কৃষি অফিসারগণ নিয়মিত কৃষকদের মানে ডিলারদের দোকান পরিদর্শন করে থাকেন। পরিদর্শনকালে ওনারা এ ধরনের মানে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে সেই বিক্রিত পণ্যগুলো নিবন্ধিত কিনা এবং অনুমোদিত কিনা এটি যাচাই করে থাকেন এবং ডিলাররা পণ্য ক্রয় বিক্রয়ের যে তথ্যগুলো সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করছেন কিনা সেটিও দেখে থাকেন। পাশাপাশি যদি কোনো নকল, অনুমোদিত বা মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পাওয়া যায় তাহলে সেটা আইন অনুসারে জব্দ, জরিমানা বা অন্যান্য বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকেন। আর বালাইনাশকের গুণগত মান বজায় রাখার জন্য ওনারা মাঠ পর্যায় থেকে বালাইনাশকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে টেস্টের জন্য পাঠান। আচ্ছা, এটি তো গেল আমাদের কি আমরা এর সাথে একটু একটা জিনিস অ্যাড করে জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের কৃষকরা এইসব বালাইনাশক সাধারণত ডিলারের দোকান থেকে কালেক্ট করে থাকে। তো আমরা কি এই জায়গাটাকে নিরাপদ পরামর্শ কেন্দ্রের মতো, যে কোনটা ব্যবহার করবে, কেন করবে না, এই জাতীয় অ্যাওয়ারনেস যদি করি, এবং সরকার এই বিষয়ে কিভাবে কাজ করছেন, এটাকে কনসিডারেশনে রাখছেন? হ্যাঁ, সরকারের এটা মোটামুটি নলেজে আছে এবং এ কারণে সরকার বর্তমানে চাচ্ছে যে বালাইনাশক ডিলারদের জন্য তাদের প্রশিক্ষণটাকে বাধ্যতামূলক করার জন্য এটা আমাদের বালাইনাশক বিধিমালায় এই ব্যাপারটিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছেন। এবং এর পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিয়মিত যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে কৃষকদের জন্য, সেগুলোতে কৃষকদের পাশাপাশি বালাইনাশক ডিলারদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তারা এই যে আইপিএম বা আইসিএম, পিএইচআই এবং সঠিক রোগ প্রকার শনাক্তকরণ, পাশাপাশি ডিলারদেরও শিক্ষিত করা হচ্ছে যাতে তারা সঠিক পরামর্শটা দিতে পারে। জি, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমরা এখানে কথা বলি যে বালাইনাশকের সাথে কৃষকের স্বাস্থ্য ঝুঁকি, এটা খুব রিলেট করে একই সাথে। তো আমরা যেটা দেখছি যে বালাইনাশক মেশানো বা স্প্রে করার সময় আমাদের কৃষকরা কি ধরনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত
হ্যাঁ, এবং একই সাথে আমরা দেখি অনেক সময় বাতাস, বৃষ্টি বা এরকম প্রাকৃতিক কিছু বিষয় থাকে, গরম আবহাওয়া, সেরকম জায়গায় কি বালাইনাশক ব্যবহার করা উচিত কিনা, স্প্রে করা উচিত? না না, ওরকম চরম আবহাওয়ায় যখন খুব বেশি জোরালো বাতাস থাকে, বৃষ্টি অথবা হচ্ছে প্রচণ্ড গরম থাকে, ওই অবস্থায় বালাইনাশক স্প্রে করা উচিত নয়। কারণ যখন জোরালো বাতাস থাকে তখন যদি বালাইনাশক স্প্রে করা হয় তাহলে সেটা দেখা যাবে যে লক্ষ্যবস্তু যেটা ফসলের গায়ে না পড়ে সেটা আশেপাশে পরিবেশকে দূষিত করবে, জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হবে। এর পাশাপাশি যখন অতিরিক্ত গরম থাকে তখন যদি বালাইনাশক স্প্রে করা হয় তাহলে যিনি স্প্রে করছেন আমাদের কৃষকরা, ওনাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটুকু বেড়ে যায়, ওনার শ্বাসকষ্ট। আর ওনারা প্রোটেকশন তাহলে কি নেবে? হ্যাঁ, সেজন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেটা আছে পিপিই, সেটি অবশ্যই মেনটেন করতে হবে। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে পণ্যের লেভেলে কিন্তু সুনির্দিষ্ট করে বলা থাকে যে সুরক্ষা সরঞ্জাম উনি কি কি ইউজ করবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন কৃষকরা বালাইনাশকটা মিশ্রণ করে থাকেন তখনই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 85% মতো এক্সপোজার হয়ে থাকে। তো ওই সময়টাতে সম্পূর্ণ পিপিই পরিধান না করেও কৃষক যদি ওই সময়টাতে জাস্ট লম্বা হাতা জামা এবং হ্যান্ড গ্লাভস যদি ইউজ করেন তাহলেও কিন্তু মোটামুটি অনেকটুকু এক্সপোজার দূর করা যায়। আর যখন স্প্রে করবেন, জি আমরা বুঝতে পারছি যে কৃষকরা মিশানো থেকে শুরু করে এবং প্রতিটা স্টেপে তার নিজস্ব ব্যক্তিগত সুরক্ষার বিষয়গুলো আপনারা তাদেরকে জানাচ্ছেন, সেটা অবশ্যই করতে হবে, এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমে আসবে আশা করি। বালাইনাশকের যে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ব্যবহার, সেটা আমাদের মাটি, পানি এবং পরিবেশের জন্য, স্পেশালি আমাদের খাবারের জন্য কি ধরনের প্রভাব ফেলতে পারে? সেই সাথে আমরা আবারও জানবো যে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে বারবার একই কীটনাশক বা একই বালাইনাশক ব্যবহার করার ফলে আমাদের কীটপতঙ্গের ভিতরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় কিনা, আর যদি সেটা হয় তাহলে সেটা জনস্বাস্থ্যের জন্য কতটা হুমকি স্বরূপ? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আসলে এটি আমাদের ভোক্তা হিসাবে জানা খুবই জরুরি। প্রথমে যদি আমি বলি, আপনি প্রথম যে বিষয়টি জানতে চেয়েছেন, আমাদের বালাইনাশক যখন আমরা ব্যবহার করি, বালাইনাশকের অবশিষ্টাংশ যেটিকে আমরা পেস্টিসাইড রেসিডিউ বলি, এগুলো আমাদের খাদ্যদ্রব্য থেকে যায় এবং পরিবেশে বিশেষ করে মাটি ও পানিতে চলে যায়। পরিসংখ্যান যেটি বলে সেটি হলো, আমরা যখন বালাইনাশক স্প্রে করি এর শতকরা 97 থেকে 98 বালাইনাশক আমাদের মাটি এবং পানি সহ পরিবেশের অন্যান্য কম্পোনেন্টে চলে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের পরিবেশ, বিশেষ করে আমাদের মাটি এবং পানি আমরা কতটা ক্ষতি করতেছি রাসায়নিক বালাইনাশক ব্যবহারের মাধ্যমে। এখন আমরা যদি আমাদের খাদ্যের কথা বলি, যেটি আসলে আমরা খেয়ে থাকি, এই খাদ্যের অবস্থাটা কি? আমি যদি আপনাদেরকে আবারও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের ফলাফল সংক্ষেপে একটু বলি, আমরা গত 17-18 বছরের ফলাফল থেকে আমরা দেখি সবজিতে আমরা বিভিন্ন প্রকার বালাইনাশকের অবশিষ্টাংশ 20 থেকে 30 নমুনায় শনাক্ত করেছি। তবে ক্ষতিকর পর্যায়ের উপরে রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট বা সর্বোচ্চ সহনীয় মাত্রার উপরে রয়েছে এরকম সবজির সংখ্যা হলো 10 থেকে 12%। কিন্তু যদি আমরা ফলের কথাটা বলি, এই চিত্রটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। ফলের ক্ষেত্রে আমরা বিভিন্ন বালাইনাশকের যে অবশিষ্টাংশ পেয়েছি সেটি হলো 7 থেকে 8 বিভিন্ন প্রকার ফলে আমরা অবশিষ্টাংশ পেয়েছি। এমআরএল বা সহনীয় মাত্রার উপরে ছিল অথবা ক্ষতিকর পর্যায়ের উপরে ছিল মাত্র 3 থেকে 4 নমুনাতে। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয়, জি আমরা ফলটাকে অনেকটা কম্পারেটিভলি সেফ বলছি। আরেকটা জিনিস আপনাকে যেটা বললাম, যে আমাদের যদি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গ্রো করে ফেলে, সেটা আমাদের পাবলিক হেলথের জন্য কেমন? এখন আপনি যে বিষয়টি আরেকটু জানতে চাচ্ছেন, সেটি হলো বারবার যদি আমরা একই বালাইনাশক ব্যবহার করি, নিঃসন্দেহে পেস্টিসাইড আমাদের যে পোকামাকড়গুলো সেগুলো প্রতিরোধী হয়ে পড়বে ওই নির্দিষ্ট বালাইনাশকের বিরুদ্ধে। সেজন্যই আমরা যদি বালাইনাশকগুলোকে একই বালাইনাশক বা একই মোড অফ অ্যাকশন বা একই ধরনের কাজ করে এরকম বালাইনাশকগুলোকে যদি আমরা অল্টারনেট করে রোটেশন করে ব্যবহার করি, সেক্ষেত্রে হয়তো রোগ প্রতিরোধী বা পোকামাকড় প্রতিরোধী হয়ে ওঠার যে ক্ষমতাটা, সেটি আমরা কিছুটা হলেও আমরা কমাতে পারবো। একই ধরনের একই মোড অফ অ্যাকশনের এগুলো একবার না করে বাই রোটেট করে ব্যবহার করলে এটা দীর্ঘদিন যদি কোনো একটা নির্দিষ্ট বালাইনাশক ব্যবহার করা হয় দীর্ঘদিন পর্যন্ত, সেটিও আসলে রোগ ও পোকামাকড় প্রতিরোধী হয়ে উঠতে পারে। জি, আমাদের দুইজন বক্তা, আপনাদের দুইজনের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বালাইনাশককে যদি আমরা মানে ঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে মাঠ পর্যায়ে এর প্রয়োগটা খুব জরুরি। যেমন হচ্ছে যে প্রথমে কীট শনাক্ত করবে, সঠিক কীট বা রোগটাকে শনাক্ত করবে, তারপরে সেটা হচ্ছে কীটনাশক বা বালাইনাশক কোনটা করব, তারপরে সেটা হলো মাত্রা এবং কখন প্রয়োগ করবে, এবং সবশেষে যেটা বললাম নিরাপদ অপেক্ষাকাল।
তো আমাদের এই পুরো চেইনটা আমাদের মাঠে কিভাবে বাস্তবায়ন হচ্ছে, এর বর্তমান বাস্তবতাটা কি? আপনি খুবই চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। আসলে আমাদের কৃষকগণ, যেহেতু অধিকাংশ কৃষকরাই আমাদের নিরক্ষর বা বিশেষ করে রাসায়নিক বালাইনাশক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই জন্য যখনই ফসলের কোনো রোগবালাই বা পোকামাকড় দেখা যায়, তারা প্রথমে যে কাজটি করেন সেটি হলো আমাদের ডিলার অথবা খুচরা বিক্রেতার নিকট চলে যায়। কিন্তু সমস্যার যে বিষয়টি সেটি হলো ডিলার এবং খুচরা বিক্রেতা তাদেরও বালাইনাশক সম্পর্কে তাদের যথোপযুক্ত প্রশিক্ষণ না থাকার ফলে বা তারা এই বিষয়ে সম্যক ধারণা না থাকার ফলে এবং তাদের ব্যবসার দিকটি তারা লক্ষ্য করে একাধিক বালাইনাশক কৃষকদেরকে ধরিয়ে দেন, যার ফলে ব্যয় বাড়তেছে কিন্তু রোগবালাই পোকামাকড় দমন হচ্ছে না। প্রথমে যে বিষয়টি আপনি বলেছেন, আমাদের সঠিক কীট শনাক্তকরণ, সঠিক বালাইনাশক যদি শনাক্ত করতে পারি, সঠিক মাত্রায় যদি দিতে পারি এবং অপেক্ষমান কাল, যেটি একটু আগে আমি আপনাদেরকে বলেছি, এগুলো যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু রাসায়নিক বালাইনাশক ব্যবহার করার পরেও আমাদের উৎপাদিত খাদ্যশস্য নিরাপদ হবে। এখন এক্ষেত্রে যেটি করা দরকার সেটি হলো আমাদের ডিলার, আমাদের যারা খুচরা বিক্রেতা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। আমি এই বিষয়ে প্রায় 20 বছর যাবৎ গবেষণা করতেছি এবং অনেক প্রশিক্ষণও দিয়েছি। আমি এখন যেটি মনে করি সেটি হলো আমাদের ডিলার এবং কৃষক ভাইদেরকে প্রশিক্ষণ দেওয়ার পূর্বেও যেটি খুব বেশি দরকার আমি মনে করি সেটি হলো প্রতি গ্রাম থেকে আমরা যদি যারা অ্যাডভান্স কৃষক, অগ্রসমান কৃষক, প্রতি গ্রাম থেকে যদি আমরা 5 জন করে নিয়ে আমরা তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে, সরকার যদি এরকমের কোনো উদ্যোগ নেয়, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়। 1-2 দিন যখন প্রশিক্ষণ দিয়ে আসলে আমরাও ঠিকমতো বলতে পারি না, তারাও নিতে পারে না। জি, যেটা খুবই জটিল একটা টপিক। যদি অগ্রসমান কৃষক যারা শিক্ষিত কৃষক, যারা উদ্যোক্তা, এখন অনেক যুবক শিক্ষিত, তারা কৃষিকাজে জড়িত হচ্ছে, আমরা যদি প্রতি গ্রাম থেকে 5 জনকে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় 1 মাস বা 2 মাস ব্যাপী, তাহলে তারা শিখে যাবে, তারা আমাদের অন্য কৃষকদেরকে তখন সঠিক পরামর্শটা দিতে পারবে। আমাদের সবাইকে এখানে দায়িত্বশীল হতে হবে, শুধু ব্যবসা দেখলে হবে না। আমাদের জনস্বাস্থ্যের, খাদ্য নিরাপত্তা বিষয়গুলো নিয়েও ট্রেনিং এর মাধ্যমে আমরা সেই কাজগুলো যেন করতে পারি সেই বিষয়ে পরামর্শ রাখছেন। ডক্টর নূরজাহান, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হলো আমরা প্রায়শই দেখি কৃষকরা একসাথে অনেকগুলো বালাইনাশক বা কীটনাশক মিক্সড করে ব্যবহার করে। তো এই যে তারা এই কাজটা করে, এটা কতটা ঝুঁকিপূর্ণ? আর একই সাথে আমরা যেটা বলি যে আগে প্রতিরোধ পরে দমন, এই কথাটা কৃষকদেরকে কিভাবে বোঝানো যায় যাতে আমরা পেস্টিসাইডের এই ক্ষতিকারক দিকগুলো থেকে নিজেদেরকে সেভ করতে পারি? হ্যাঁ, আসলে বর্তমানে আমাদের দেশে কৃষকদের মধ্যে এই প্রবণতাটা খুব দেখা যাচ্ছে যে 2-3 ধরনের বালাইনাশক একসাথে মিক্সড করে তারা জমিতে প্রয়োগ করে। তারা মনে করে যে এতে একসাথে অনেক বেশি রোগ বা পোকা দমন করা সম্ভব হয়। আসলে সবসময় এটি কার্যকর থাকে না এবং এটি করা উচিত নয়। তো একসাথে মিক্সড করার ফলে যে ধরনের সমস্যা হতে পারে, যদি রাসায়নিকগুলোর মধ্যে মানে পারস্পরিক কম্প্যাটিবল যদি না হয়, তাহলে হচ্ছে অসামঞ্জস্যতা প্রতিক্রিয়া হতে পারে এবং এর মাধ্যমে এর কার্যকারিতা কমে যেতে পারে, অনেক সময় পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া এর ফলে ফসলের অবশিষ্টাংশের মধ্যে বালাইনাশকের রেসিডিউ থেকে যেতে পারে, ফসলের মধ্যে ফাইটোটক্সিসিটি দেখা দিতে পারে, পরিবেশের দূষণ, এই ব্যাপারগুলো আসতে পারে। আর আমরা যদি কৃষকদেরকে এই ব্যাপারটা ভালোভাবে বোঝাতে সক্ষম হই, আমার মনে হয় এই অবস্থা পরিবর্তন হবে। আগে প্রতিরোধ, এখন এটা তো সবসময় লাভজনক, কারণ রোগ হওয়ার পরে সেটা নিয়ন্ত্রণ করা বা পোকা আক্রমণের পরে সেটা নিয়ন্ত্রণ করা কিন্তু অনেকটুকু টাফ। তার আগেই যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে রোগ বা পোকাকে দূরে রাখতে পারি, তাহলে বেশি লাভবান হওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কৃষকদেরকে আমরা যদি বোঝাতে সক্ষম হই যে রোগ বা পোকা প্রতিরোধী বা সহনশীল যে জাতগুলো আছে ফসলের, সেগুলো যদি আমরা চাষাবাদ করি তাহলে কিন্তু অনেকটা আমরা কমে আসবে। চারা, পরিষ্কার পরিচ্ছন্নতা। একই সাথে দুইটার উত্তর দিতে পারবেন, সেটা হলো যে আমাদের রাসায়নিক বালাইনাশকের উপরে এতটা যদি ডিপেন্ড না করে আমাদের আদার্স অল্টারনেটিভ অপশন, আপনারা যেহেতু সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, যেমন জৈবিক বালাই দমন এবং ফেরোমেন, এগুলো কিভাবে কৃষকরা ব্যবহার করবে এবং এই তথ্যগুলো কোথায় পাবে, এটার মাঠের বাস্তবতাগুলো কিরকম অবস্থায় আছে, যদি একটু কাইন্ডলি বলতেন আমাদের। হ্যাঁ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা আসলে এটা এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, টেকসই
এবং হচ্ছে নিরাপদ ফসল উৎপাদনের জন্য মানে এমন একটা কৌশল যেটা কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না করে মানে মাঠের সার্বিক অবস্থা বিবেচনা করে যখন যে ধরনের দমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটিই নিয়ে থাকে। হ্যাঁ, এটা আসলে সারা বিশ্বব্যাপী স্বীকৃত একটা পদ্ধতি, যেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র রাসায়নিক বালাইনাশকের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য পদ্ধতিগুলোর উপর জোর দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে যেটা হবে যে পরিবেশের আমাদের যে উপকারী পোকামাকড় এবং প্রাণী রয়েছে সেগুলো আমরা সংরক্ষণ করতে পারবো। কৃষকের উৎপাদন খরচ অনেকটুকু কমে যাবে। এই তথ্যগুলো কৃষকরা হচ্ছে বিভিন্ন কৃষক প্রশিক্ষণ, তারপর হচ্ছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, ফার্মার্স ফিল্ড স্কুল, তাদের কাছ থেকে জানতে পারবে, উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে। তারপর হচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশনা থেকে, রেডিও টিভির কৃষি বিষয়ক প্রোগ্রামগুলো থেকে। তার মানে আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলতে হবে। হ্যাঁ, অবশ্যই কৃষকদের মোটিভেট করতে হবে। মিডিয়া বলেন সব বিষয়ে আমাদের কথা বলতে হবে। মিডিয়ারও দায়িত্ব রয়েছে। জি জি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি প্রায়। ডক্টর প্রধান, আমি আপনার কাছে শেষ কোশ্চেনটা করব, সেটা হলো যে কীটনাশক বা বালাইনাশককে এর ব্যবহারটাকে কমিয়ে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিত করতে আগামীতে আমাদের কি ধরনের পরিবর্তন করা প্রয়োজন, আমাদের পলিসি লেভেল থেকে শুরু করে মাঠের কৃষকদের ব্যবহারের মধ্যে? আপনি যথার্থই বলেছেন। আসলে নিরাপদ খাদ্য সবারই পাওয়ার অধিকার রয়েছে এবং আমাদের বর্তমান সরকারও আসলে নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে চায়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায় এ বিষয়ে উনি একটি সভা করেছেন এবং একটি কমিটি প্রণয়ন করেছেন। পাশাপাশি আমি বলতে চাই, ইতিপূর্বে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে অবগত করেছি আমাদের বাংলাদেশে কিছু কিছু হাইলি হ্যাজার্ডাস, যেগুলো অতিমাত্রায় বিপজ্জনক কিছু পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে এবং আমাদের কিছু কিছু বালাইনাশক রয়েছে আমাদের নিম্নমানের। আমি বাড়াতে হবে। আমি যদি একটু বলতে চাই যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় কৃষিমন্ত্রী জনাব আমিনুর রশিদ মহোদয়, উনি এই বিষয়টি অনুধাবন করে ইতোমধ্যেই একটি কমিটি প্রণয়ন করেছেন, যাতে করে বাংলাদেশে যে সমস্ত অতিমাত্রায় বিপজ্জনক হাইলি হ্যাজার্ডাস পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে, নিম্নমানের পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে, এগুলোকে কিভাবে ব্যবহার কমিয়ে আনা যায়, এগুলোর ব্যবহার বন্ধ করে, জি, যেগুলো খুবই কম ক্ষতি করে, যেমন হ্যাজার্ডাস ক্লাসিফিকেশন অনুযায়ী ক্লাস 3 তে রয়েছে, অর্থাৎ কম। জি জি, আমরা এখানে শেষ করতে হচ্ছে, আমাদের সময়ের লিমিটেশন আছে। ডক্টর নূরজাহান, আমি আপনার সাথে শেষ কোশ্চেনটা নিব, সেটা হচ্ছে নিরাপদ বালাইনাশকের যে ব্যবহারের দায়িত্ব, এটা কি শুধু কৃষকের, নাকি কৃষক, ডিলার এবং সম্প্রসারণ কর্মী যারা আছে বা কৃষির সাথে সম্পৃক্ত যারা আছে তাদের যৌথ দায়িত্ব? এটা কিভাবে সমন্বয় করা হয়? না, এটা অবশ্যই কৃষকের একার দায়িত্ব না। কৃষক, সম্প্রসারণ কর্মী, ডিলার সকলেরই স্ব দায়িত্ব রয়েছে। সকলেই যদি তার দায়িত্বটা ঠিকমতো পালন করেন তাহলে এটি সম্ভব। কৃষকের দায়িত্বের ক্ষেত্রে যদি আমরা বলি, কৃষক সঠিক ঔষধ সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করবেন এবং উনি হচ্ছে যে বালাইনাশকের যে নির্দেশিকা সেটি যথাযথভাবে ফলো করবেন, প্রি হারভেস্ট ইন্টারভেলটা ফলো করবেন। সবাই সবার সাথে সমন্বয়টা জোরদার করতে হবে। জি, আমাদের শেষের দিকে আসছে। আপনার আজকে আলোচনার সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা থেকে আমরা জানতে পারলাম বালাইনাশকের অপরিকল্পিত ব্যবহার নয়, বরং সঠিক ও বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করে এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করে আমরা নিশ্চিত করতে পারি কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা ও নিরাপদ ফসল। দর্শক, ভুল, গুজব বা আংশিক ধারণা নয়, বরং খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানসম্মত তথ্য সরবরাহের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার আবারও একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।